এদেশের তরুণরা যে ভারত বিরোধী হয়ে উঠল, কেন হয়ে উঠল সেটা কিন্তু দিল্লি কখনো ভাবেনি, এখনো ভাবছে বলে মনে হয় না। আসলে হাসিনার পতনকে তারা মেনেই নিতে পারেনি। আমরা লক্ষ্য করছি যে কেমন জানি তারা ট্রমাটাইজড হয়ে গেছে। দেশটির রাজনীতিবিদ, সরকার, মিডিয়ার আচরণ থেকে কিন্তু আমরা এই ধারণাই পোষণ করতে পারি। এমনটি হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে বলে অনেকে অনেক সময় আলোচনা করেছে। এর মধ্যে একটি কারণ ইদানিং উঠে এসছে, তারা কেন ট্রমাটাইজড, সেটি হলো যে দক্ষিণ এশিয়া আসলে ভারতের কোনো মিত্র নেই, এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশগুলোর জনগণের সঙ্গে দিল্লির এখন সম্পর্ক তলানিতে। বাংলাদেশ ছিল তাদের কবজায়, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সার্বভৌমত্বের দিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা তাদের হাতে। যেহেতু বাংলাদেশ ছিল তাদের কবজায়, এবং কেউ কেউ বলছেন যে এটিকে দেখিয়ে দক্ষিণ এশিয়ায় ভারত আমেরিকা হওয়ার একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু সব মিলিয়ে 5ই আগস্টে আপনারা তাদের এই স্বপ্নকে একদম তলানিতে নয়, শূন্য বানিয়ে দিয়েছে। এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই কারণেই ভারত কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না এই বাংলাদেশের পরিবর্তনটা। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা বাংলাদেশের তরুণেরা সামগ্রিকভাবে ভারত বিরোধী বিষয়টা এরকম নয়। আমরা দিল্লির আগ্রাসনবাদী যে নীতি আছে তার বিরোধী। সে জায়গা থেকে বড়জোর আমাদেরকে দিল্লি বিরোধী বলা যেতে পারে, কিন্তু আপামর ভারতের যে জনগোষ্ঠী আছে আমরা তাদের বিরোধী নই। কারণ ভারতের অধিকাংশ মানুষ তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। সেখানে কাস্ট সিস্টেম আছে, যারা শূদ্র তাদের তো ওখানে কোনো মানবিক মর্যাদাই নেই। দলিতরা তো সেখানে মানুষই না, তাদেরকে মানুষই মনে করা হয় না। যে কুলি মজুর যারা আছেন তাদের প্রতি কি ধরনের নিপীড়নগুলো সেখানে হয়, সেখানকার সংখ্যালঘু যারা আছেন মুসলিম বা খ্রিস্টান তার উপরে কি অবর্ণনীয় অত্যাচারগুলো হয় সময়ে সময়ে। অতএব ভারতের মুসলিম জনতার সাথে আমাদের একটা আত্মিক মেলবন্ধন আছে বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে নিপীড়িতদের জন্য স্বর্গ হওয়ার যে সুযোগ, সেই সুযোগটা বাংলাদেশের সামনে এসেছে। আমরা গোটা বিশ্বের কাছে রোল মডেল হতে চাই যে কোনো দেশেই যারা বঞ্চিত আছেন, যারা বৈষম্যের শিকার আছেন, তারা যেন আর বৈষম্যের শিকারটা না থাকেন। এটা আমাদের একটা আন্দোলনের স্পিরিটের জায়গা। কিন্তু দিল্লির বিষয়টা কি? দিল্লির বিষয়টা হলো দিল্লি এমন এক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে যার ভিতর দিয়ে পাশে দেখেন শ্রীলঙ্কা, তাদের সাথে তাদের বৈরী সম্পর্ক, মালদ্বীপের সাথে বৈরী সম্পর্ক, চীনের সাথে বৈরী সম্পর্ক, পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক, এমনই ভাবে নেপাল, ভুটান, তাদের সাথেও তাদের সম্পর্ক ভালো না। এখন দেখেন ব্যাপারটা অনেকেই এটা বলবার চেষ্টা করেন যে বাংলাদেশ মুসলমান দেশ, মুসলমান এখানে আধিক্য আছে, আর ভারতে হিন্দুদের আধিক্য আছে। এই কারণে হয়তো এখানকার মানুষেরা সেখানকার মানুষের মধ্যে একটা ভারত বিরোধিতার যে জায়গা, সেই জায়গাটা বিরাজ করে। বিষয়টা কিন্তু এরকম না। নেপালেও তো অধিকাংশ লোকই সেখানে হিন্দু ধর্মাবলম্বী, তারপরেও তো তারা ভারতের নীতির বিরোধী হয়ে গেছেন। আমরা মূলত আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে ভারত যে স্ট্র্যাটেজি নিতে চায় সেই স্ট্র্যাটেজিতে ভারতকে ফেল করতে হবে। কারণ ভারত অখণ্ড ভারতের আলাপ নিয়ে তারা আগায়। তারা তো আমাদেরকে কাউকে আমাদের যে মর্যাদা আছে সেই মর্যাদাপূর্ণ জায়গায় রাখে না। বাংলাদেশের নদীগুলোর দিকে তাকান, এখন শীতকাল, রবীন্দ্রনাথ তো বলছিলেন যে হাঁটু পানি থাকে আর কি, হাঁটু জল থাকে, কিন্তু এখন তো পানি তো গিরার নিচে নেমে গেছে, পায়ের পাতাটাও ভেসে না নদীতে, এরকম ধরনের অবস্থা হয়ে আছে আমাদের নদীগুলো। তো এইভাবে যদি আগ্রাসন চালানো হয় এবং এই পানিগুলো আমাদের নদীতে মিঠা পানি না আসার কারণে আমাদের দক্ষিণাঞ্চলে সমুদ্রের নোনা পানিগুলো নদীতে চলে আসছে, এবং যার কারণে কিন্তু আমাদের আবাদ, তারপরে সেখানে কৃষিকাজ করা, এই কোনো কিছুই আর সম্ভবপর হচ্ছে না। একটা রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেবার জন্য তার নদীগুলো বন্ধ করে দিলেই যথেষ্ট হয়ে যায়। সেই কাজটা তো ভারত করছে, এবং এই সিদ্ধান্ত কি ভারতের জনগণের না, তো সিদ্ধান্ত হচ্ছে ভারতের সরকারের বা ভারতের ডিপ স্টেটের, ভারতের যারা পলিসি মেকার আছে তাদের। আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা ওই ভারতের পলিসি মেকার এবং ওই সব রাজনীতিবিদ যারা মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিতে চায়, আমরা তাদের বিরোধী। সামগ্রিকভাবে বাংলাদেশের যে জনগণ, ভারতের নিপীড়িত জনগণ, মুসলিম জনগণের সাথে আমাদের একটা একাত্মতার জায়গা আছে। গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে থাকবেন, সেখান থেকে দেশবিরোধী অপপ্রচার চালাবেন, সীমান্তে দিল্লি আগ্রাসন চালাবে। যদি এটাই অব্যাহত থাকে তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিভাবে? বাংলাদেশে 14, 18 এবং 24-এর ইলেকশনে এখানে কারচুপি করে, জালিয়াতি করে, রাতের ভোট করে, কোনোরকম পার্টিসিপেশন ছাড়া নির্বাচনগুলো করে বাংলাদেশে হাসিনাকে
ক্ষমতায় টিকিয়ে রেখেছিল ভারত। Right. এবং বাংলাদেশের মানুষ যখন বিক্ষুব্ধ হয় রাজপথে, তখন ওই হাসিনাকে আশ্রয় দিল ভারত। বাংলাদেশের স্বার্থগুলোকে জলাঞ্জলি দিয়ে যে চুক্তিগুলো করা হলো, অধিকাংশই ভারতের সাথে, যেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হলো না। আমাদের নদীগুলো, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, প্রত্যেকটা জায়গায় ভারতের অযাচিত হস্তক্ষেপ, এই সব কিছু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে টালমাটাল একটা অবস্থায় নিয়ে যায়। আমরা কিন্তু বারবার বলতেছি যে বাংলাদেশে হাজারো খুনের খুনি হাসিনা, তাকে ভারত এখনো সে জায়গায় আদর আপ্যায়নে রেখেছে। এবং সেখানে থেকে আমরা দেখি মাঝে মাঝে কিছু ভয়েস রেকর্ড আমরা শুনতে পাই, শেখ হাসিনা সে আরও বেশি করে খুন করার সে ইঙ্গিত দিচ্ছে তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে। তো এইটা করার সুযোগ শেখ হাসিনাকে দিচ্ছে কিন্তু ভারত। এটা কিন্তু ভারত বাংলাদেশের জনগণের যে পালস আছে সেটাকে তারা বুঝতে পারছে না। Right. এবং বাংলাদেশের জনগণ তারা যে বিক্ষুব্ধ হয়ে উঠছে হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কারণে, পৃথিবীর আর কোনো দেশ তো হাসিনাকে আশ্রয় দিল না, তাহলে ভারতের কি এমন স্বার্থ হাসিনার সাথে যার কারণে ভারত হাসিনাকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে এবং হাসিনাকে বাংলাদেশে অস্থিতিশীল করবার জন্য চক্রান্ত করবার সুযোগটুকু হাসিনাকে দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আছে। অতএব আমাদের এই টকশো যদি ভারতের গণমাধ্যম দেখে, ভারতের গোয়েন্দা সংস্থা দেখে, ভারতের রাজনীতিবিদ এবং সেখানকার পলিসি মেকাররা দেখে, তাহলে তাদের অবশ্যই এই বিষয়টা বিবেচনায় নিয়ে আসতে হবে যে বাংলাদেশের হাজারো খুনের খুনিকে তাদের দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্কের যে আশা, সেটা তাদের জন্য দুরাশায় পর্যবসিত হবে।